সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার ভিডিওতে বলেছি যে তারেক রহমান সাহেবের কোনো কোনো ধরনের চাকরির অভিজ্ঞতা নাই বা কোনো ধরনের কোনো কিছু অভিজ্ঞতা নাই। উনি জীবনে কখনো জব করেন না। উনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন। তো অনেকে কমেন্ট করেছেন যে রাষ্ট্র পরিচালনা করতে এই চাকরির অভিজ্ঞতা লাগে না। আবার অনেকে বলছেন যে ওনার তো আশেপাশে সেক্রেটারি থাকবেন, ওই সেক্রেটারিরা ওনাকে হেল্প করবেন। তো উনি কি ডিসিশন দিবেন? একটা সেক্রেটারি যখন উনি যখন কোনো প্রবলেম পড়বেন, কোনো ডিসিশন নিতে যাইবেন, তখন এই কি ডিসিশন দিবেন? উনি সেক্রেটারিকে যাকে ডাকবেন যে ভাই আমার এটা একটা প্রবলেম পড়লাম, এটা ডিসিশন কি হবে? ওই আপনার ব্যারিস্টার অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক সাহেব বলেছিলেন যে মমতাজ যখন একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে কথা বলতে, সে কি কথা বলে, মানে কোন সাবজেক্টে কথা বলে, কোন টপিক্সে কথা বলে। তারপর উনি যখন একজন জজের সাথে বসেন মমতাজ, উনি তখন কি কথা বলেন, মানে কোন সাবজেক্টে কথা বলেন, কি কি আলাপ আলোচনা হয়, মানে বুকটা ফাইটটা যায় এরকম কিছু একটা। আসলে কিন্তু তা না। কারণ একজন আমরা বাংলাদেশে চাকরি যদি কেউ চাকরির বিজ্ঞপ্তি দেয় তাহলে একটা প্রতিষ্ঠান মিনিমাম 6 মাস থেকে 1 বছর বা 2 বছর অভিজ্ঞতা চাই বিভিন্ন সেক্টর অনুসারে। কিন্তু আমরা রাষ্ট্রের একজন প্রধানকে নিযুক্ত করতে চাচ্ছি, কিন্তু তার কোনো অভিজ্ঞতাই নাই কোনো ব্যাপারে। উনি রাজনৈতিক পরিবারের ছেলে। তো রাজনৈতিক পরিবারের ছেলে বলছে কি হয়েছে, আমি যেমন মাস্টার, আমার বাবা মাস্টার, তো আমি কি মাস্টারি করতে পারবো? আমি কি ওই আমার বাবা যদি ডাক্তার হইতো আমি কি ডাক্তারি করতে পারতাম? আমার বাবা যদি ইঞ্জিনিয়ার হইতো আমি কি ইঞ্জিনিয়ার হতে পারতাম? আরে ভাই, একটা বেকার ছেলের কাছে বাংলাদেশে একটা মেয়ে বিয়ে দিতে চায় না। আমি, আপনি, আমার বোন, আপনার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে চাই না। একটা রাষ্ট্রের প্রধান আপনার বেকার যেতে পারছেন, মানে এটা কি ধরনের লজিক আমার মাথায় আসে না। আপনি তো আমার আমার বাবা বা আমার দাদারা এই আমাদের দেশে অধপতন কেন? কারণ আমার বাবা বা আমার দাদা সঠিকভাবে লোক এই আমাদের দেশের কর্ণধারকে, মানে বাংলাদেশের পিতাকে ঠিকভাবে নির্বাচিত করতে পারেন নাই। আমার দাদা পারেন নাই, এই জন্য সচ্চর চোট আবির্ভাব হয়েছিল। আমার বাবারা পারেন নাই, আপনার বাবারা পারেন নাই, দেখে এই অবস্থা হয়েছিল। আমরা পারতেছি না। আমরা এখনো দলকে ধর্মের মধ্যে করে ফেলছি। আমার দল মানে আমার ধর্ম। এখানে দলের কথা যেটাই হবে এটাই সত্য, দলের বাইরে কোনো কথা নেই ভাই। আমি ফ্রান্সে থাকি। ফ্রান্সে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে বা আপনি উন্নত বিশ্বের যে কোনো কান্ট্রিতে যদি সংসদে কোনো বিল উত্থাপিত হয়, তাহলে যদি ওই সংসদ সদস্যের মনোভূত না হয়, সে তার দলের বিপক্ষে ভোট দেয়। কিন্তু আমরা একটা অদম জাতি, যে জাতি আমার দল চুরি করে, আমার দল ঘুষ খায়, আমার দল দুর্নীতি করে, আমার দল মানুষ পিটাই মারে, আমার দল রংবাজি করে, আমার দল মাস্তানি করে, কিন্তু আমরা বলি না। আমরা কিন্তু দলের পক্ষেই সাফাই গেতে থাকি যে আমার দলের কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু এটার জন্য আপনাকে আলাদা জড়িত করতে হবে। আপনি সাময়িক সুখের জন্য, সাময়িক তর্কে জেতার জন্য, কিন্তু আপনি আপনার ইহকাল পরকাল দূরে হারাচ্ছেন। আপনি আপনার নেক্সট জেনারেশন কি দিয়ে যাচ্ছেন? আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি নিয়ে বাঁচবে? যেমন আমার দাদা আমার বাবাকে দিতে পারে নাই, আমার বাবা আমাদেরকে দিতে পারে নাই। আমরা আমাদের নেক্সট জেনারেশনকে কোনো কিছু ভালো কোনো কিছু উপহার দেওয়ার চিন্তাই করতে পারতেছি না। কারণ আমরা ওই আমাদের যে ধর্ম, আমাদের যে এই দল, ওটাই আমাদের ধর্ম। আমরা ওই ধর্মতে বিশ্বাসী। ধর্মে যা বলে, ধর্মের গুরু যা বলছে তাই হচ্ছে। তো এখানে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, দেশ যেন উন্নতি হয়। আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণ ম্যান পাওয়ার আছে। আমরা অনেক কর্মঠ বাঙালি, বাঙালি অনেক ইন্টেলিজেন্ট। বাঙালি বিদেশে আসে, আমি ফ্রান্সে থাকি, এখানে একটা রেস্টুরেন্ট সেক্টর, পুরো সেক্টরটা বাঙালি হ্যান্ডেল করে। তো অথচ দেখেন অন্য কোনো এই জাতিকে এভাবে ওরা ট্রাস্ট করে না। বাঙালিরা অনেক কর্মঠ এখানে, এবং ওনারা বাঙালিরা আমরা যারা কাজ করি এখানে অনেক প্রশংসা আমাদের ওই ফরাসিদের কাছে, যে বাঙালিরা কোনো কাজে ফাঁকি দেয় না, বাঙালিরা সিনসিয়ার, ওবিডিয়েন্ট এবং অনেক কর্মঠ। তো এই জিনিসটা ভাই আমরা তো জানি, পারি। শুধু আমাদের দরকার একজন নেতা নির্বাচিত করার। ওই নেতাটা ভালো হলেই দেশটা দেখবে সুন্দর হয়ে যাচ্ছে, দেশের উন্নতি হচ্ছে। কে না চায় নিজের দেশের উন্নতি হতে? কে চায় বিদেশে পড়ে থাকতে, বিদেশে এসে অন্যের গোলামি করতে? আমরাও চাই।